মাসুদ কামাল ভাইকে এই প্রশ্ন করতেই চাই। সৈয়দা রিজওয়ানা হাসানের প্রসঙ্গটি নিয়ে আপনি একটু কথা বলবেন, কিন্তু আমাদের মনে কখন এই ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তারি বলেন, কবিরাজি বলেন, এটা নিয়ে সন্দেহ তৈরি হয় যখন আমরা দেখি খলিলুর রহমান সাহেবের অ্যাপয়েন্টমেন্টটা দিয়া, আমরা দেখি যে ইঞ্জিনিয়ারিংয়ের জায়গা থেকে আমরা যখন দেখি প্রেসিডেন্টের সাথে বর্তমান প্রধানমন্ত্রীর এক্সট্রা খাতির দিয়া, যেটা দরকার নাই আসলে, এই জায়গাগুলি দিয়ে আমাদের কাছে মনে হয় যে কিছু ইঞ্জিনিয়ারিং, কিছু ডাক্তারি, কিছু কবিরাজি হইতেও পারে। এবং সেই ইঞ্জিনিয়ারিং, কবিরাজি, ডাক্তারি, তবে আমি আপনার কাছেই শুনতে চাই, আমার কাছে মনে হয় যদি ইঞ্জিনিয়ারিং, কবিরাজি হয়ে থাকে এটা সব পক্ষের সম্মিলিত অবস্থানে এটা হয়েছে আর কি। আপনার মন্তব্য শুনতে চাই মাসুদ কামাল ভাই। দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা আমি ওই ব্যাপারটা নিশ্চিত না হয়ে বলতে পারি না। তবে আমি একটা কথা বলতেই পারি, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ছিল না। এটা হলো আমার অবজারভেশন। এখন কোন উপদেষ্টা ছিলেন, কোন উপদেষ্টা ছিলেন না, কে কার প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন, সেটা হয়তো আপনি আলাদা আলাদা করে গবেষণা করলে বেরও করা যাবে। যেমন ডক্টর ইউনূস, উনি এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন, এটা আমি মনে করি। এবং ওনার এই পক্ষপাতিত্বের কারণেই এনসিপির বিভিন্ন আসনে তারা এত ভোট পেয়েছে। আমি মনে করি তাদের এত ভোট পাওয়ার কথা ছিল না। এটা ডক্টর ইউনূসের একদম প্রকাশ্য নির্লজ্জ ভূমিকার কারণে উনি পেয়েছেন, এটা হলো আমার ধারণা। এবং আপনি রিজওয়ানা হাসানের বক্তব্যটা আমিও দেখেছি, কিন্তু আপনি ওখানে একটা কথা দেখেন, আমি ওটাকে আবার আপনাকে, আপনি যে কথাটা বলেন একটু পড়ে শুনে আপনাকে। উনি বলেছেন, সমাজে একটি শক্তি সব সময় নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই শক্তির একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তবে আমাদের কাজ ছিল যাতে তারা মূল ধারায় আসতে না পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। আপনি এক্ষেত্রে ওই মাজার বিরোধী শক্তির কথা বলতে পারেন, অমুক বলতে পারেন, তমুক বলতে পারেন, সব বলতে পারেন, কিন্তু যখন আপনি দেখবেন যে তাদের সেই শক্তির একটা অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তারপরে তারা যাতে নাকি মূল ধারায় আসতে না পারে সেই জন্য আমরা চেষ্টা করছি। এই জন্য যখন উনি এই কথাটা বলেন, তখন আপনি যেভাবে সন্দেহ করলেন, তাহলে কি তাহের সাহেব মেনে নিচ্ছেন যে ওনারা মানে ওরকম একটা শক্তি? এটা একটা প্রশ্ন হতেই পারে, কিন্তু তাহের সাহেব কি মনে করলেন কি করলেন না সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো রিজওয়ানা হাসান কি মনে করলেন। উনি তো উনার মনে করার কথাটা বলেছেন, এবং যদি সেটাও হয়, আমি ধরে নিচ্ছি জামাতের কথা বলেনি, আমি ধরে নিচ্ছি অন্য কোনো শক্তির কথা বলেছে, আমি ধরে নিচ্ছি মামুনুল হকের কথা বলেছে, অথবা আমি ধরে নিচ্ছি বিএনপির সঙ্গে যে ইসলামী দল ছিল তাদের কথা বলা হচ্ছে। যার কথাই আপনি বলেন, অথবা ইসলামী আন্দোলনের কথাও বলেন, যার কথাই বলেন, সেই জিনিসটা তাদেরকে আসতে না দেওয়ার যে কাজটা ওনারা করতে পেরেছেন, এটা কি একটা নিরপেক্ষ সরকারের কাজ? আমার কথা হলো ওইটাই। কামাল ভাই, এটা তো ওনাদের কাজ নয়। কামাল ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি? না জাহিদ ভাই আপনি বলবেন, জাহিদ ভাই আপনি বলবেন পরে। আমি একটু কামাল ভাইকে একটু প্রশ্ন করতে চাই। প্রথমে আপনি বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ছিল না, কারণ ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি এনসিপির পক্ষে ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এনসিপির পক্ষে ছিল, এর জন্য এনসিপি ভোট বেশি পেয়েছে, এর কোনো প্রমাণ বা লক্ষণ আমরা দেখি না। বরং এনসিপি জামায়াতের সাথে যুক্ত হয়েছে বলে ভোট বেশি পেয়েছে বলে আমার ধারণা। এবং সৈয়দা রিজওয়ানা হাসান যাদেরকে ইঙ্গিত করেছেন, সেই পুরো ইঙ্গিত আসলে 18 মাসের মধ্যে আপনি যদি দেখেন, তারা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করতে চেয়েছিল, মেয়েদের ফুটবল খেলা 52টা জেলায় হয়েছে। আপনি যদি দেখেন যে বিভিন্ন জায়গার মধ্যে থেকে যারা মেয়েদেরকে নিয়ে নানা রকম কটূক্তি করছে, অন্য কিছু করছে, এই সরকার তাদেরকে শাস্তি দিতে চেষ্টা করেছে। বা সৈয়দা রিজওয়ানা হাসানও বিভিন্ন ভাবে করেছে নাকি? করছে নাকি? তাই নাকি? করছে তো, কোথায় করেছে ভাই? যা মেয়েদের সরকারের তো বিভিন্ন রকম ছিল প্রকাশ্যে। আপনি আমাকে বলেন, ওই যে শক্তির কথা বলা হচ্ছে, সেই শক্তিটা এই পুরো 18 মাস পুরো দেশে দাপিয়ে বেরিয়েছে। কার শাস্তি? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ের ওড়না কতটুকু ছিল এটা নিয়ে যে লোকটা বলেছে, তাকে তো ফুলের মালা দেওয়া হয়েছে। না, ফুলের মালা তো সরকার দেয় নাই। আপনি কোথায় দেখলেন? ফুলের মালা তো সরকার কোথায় দেখলেন তাদেরকে? সরকার দেয় নাই তো, সরকার দিতে দিয়েছে। সরকার তো নিজে, যে ইউনূস সাহেব তো নিজে যে ফুলের মালা পরাবেন না, যখন ফুলের মালা পরানো হয় তখন ইউনূস সাহেব তো ওনাদেরকে আপনি ধরে নাই, কিন্তু আপনি ওই লাইনে আসেন। কিন্তু কামাল ভাই,
ওরা তো 52টা জায়গায় মেয়েদেরকে ফুটবল খেলার ব্যবস্থা করে দিছে, একসাথে 52টা জায়গায় হয়েছে, 52 বা 53 বা 50টার বেশি জায়গায় এখন এইটা করছে। তারপর আপনি আরো অনেকগুলি জিনিস দেখেন যে এই সরকারের জন্য কিন্তু এগুলি হইতে পারে না। বরং আপনি যদি দেখেন, আপনি যাকে ইউনুস ব্যাকড পার্টি বলতেছেন এনসিপি, সেই এনসিপি কিন্তু তাদের 6 জন বড় নারী নেতাকে বাদ দিয়ে জামায়াতে চলে গেছে এবং সেইটার ফল তারা ভোগ করছে। তারা চেষ্টা করছে, মানে রিজনা আপারা চেষ্টা করছে যে, আমার কাছে যেটা মনে হয়, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে উপদেষ্টারা চেষ্টা করছে এনসিপি যাতে একটা মিডল রাইট দল হয়, কিন্তু সেটা তো তারা হয় নাই আসলে, তারা একটা ফার রাইট দল হয় নাই। তাদের আমার কথা হলো কি, এইটা তো সরকারের চেষ্টা করার বিষয় না রে ভাই, সেটা ঠিক। এটা তো সরকারের চেষ্টা করার বিষয় না। সরকারের চেষ্টা করার বিষয় হলো যে এই দেশের মানুষ যাকে ভোট দিয়েছে অথবা ভোট দিতে চায় সেই জিনিসটার জন্য মানে উপযুক্ত পরিবেশকে নিশ্চিত করা। এটা তো সরকারের কাজ না। আমি ওই কথাটাই বলছি যে কে ভালো কে মন্দ এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে। ধরেন আমি একটা উদাহরণ দেব, বলি একটা কওমি মাদ্রাসার টিচার, উনি যা চায় তার সঙ্গে আমার চাওয়া মিলবে না, কিন্তু তার মানে এই নয় যে ওনার চাওয়াটা আমি গলা টিপে ধরবো অথবা ওনাকে আমি চাইতে দিব না। এটা ওনার ইচ্ছা, উনি চাবে, আমি আমারটা চাবো। তো সেই এটা তো সরকারের, যদি সরকার মাঝখানে থাকে, সরকারের তো কাজ না যে আমি যেটা চাই আমার পক্ষে থাকবে আরেকজনের বিপক্ষে থাকবে, না সরকারের কাজ না। কামাল ভাই, আমি যেটা বলতে চাই, আপনার সাথে কথা বলা আনন্দদায়ক, সেজন্যই বলতেছি যে ধরেন সরকারের কাজ, আপনি যেটা বলতেছেন, ধরেন ডক্টর ইউনুস একটা পক্ষকে সমর্থন জানাইছেন, কিন্তু সেই পক্ষকে জন্য উনি তো কোনো কাজ করেন নাই। কারণ আমি যদি যে দেশে আছি সেই দেশের উদাহরণ যদি দেই, ধরেন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসকে ভোট দিতে বলছেন, কিন্তু কামালা হ্যারিসকে বেশি লোকে ভোট দেয়, এটা তো উনি করেন নাই। ডক্টর ইউনুস তো জাহিদ ভাইয়ের কথাই যদি ধরি, একটা সবচেয়ে ভালো ইলেকশন করলো 91 সালের পরে, উনি তো কাউরে, আমি আপনাকে একটা কথা বলছি, আমি একটা কথা বলি আপনাকে, উনি যেহেতু আর একটা জায়গায় দুইটা ভোট দিয়ে আসবেন না, ওইভাবে তো হয় না। কিন্তু সরকার প্রধান চাচ্ছে যে এই দল থেকে একজন মন্ত্রীও হবে, চাচ্ছে। উনি বলছে যে এই দল অনেকগুলি আসন জিতবে, বলছে। এই বলাটা কি কেবল ওই দলের লোকের কাছে যাচ্ছে? ওই কথাটা কি প্রশাসনের কাছে যাচ্ছে না? যদি প্রশাসনিক কথাটা শোনে, প্রশাসনের সঙ্গে তার কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রশাসনকে কি বলেছেন, কামাল ভাই প্রশাসনের প্রভাব বিস্তার না করলে শুনবে না। ইউনুস সাহেবের প্রভাব প্রশাসনের উপরে শূন্য ছিল, করছে কি করে নাই, এটা আপনি কিভাবে কনফার্ম হন ভাই? আমি কনফার্ম হই, কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেরকম খবর টবর, কে পাস করছে কে ফেল করছে, এটা বুঝবেন না ভাই, এটা বোঝা যাবে না, এটা হবে না। আমি বলি আপনাকে, শুনেন, উনি যে বলেছেন এই বলাটাই হলো গিয়ে প্রভাব বিস্তার। ওনার এই বলাটাই, আমি তো নিশ্চিত যে, যেমন ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, এই ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভোট পেয়েছি, এই ভোটটা আমার কাছে অস্বাভাবিক ভোট মনে হয়। আমি মনে করি এখানে কিছু একটা আছে। এখন আপনি মনে করছেন পাটোয়ারি বেশি পেয়েছে, এটা মনে করছেন যে যা পাওয়ার অবশ্যই মনে বেশি পেয়েছে? অবশ্যই মনে করছি। কেবল এই গালাগালি করে এত ভোট পাওয়া যায় না। না, কিন্তু জামায়াত একটা তাকে নিরঙ্কুশ মানে সমর্থন দিয়েছে। আর তাছাড়া হচ্ছে ইলেকশনের সময় এক্স ফ্যাক্টর বলে একটা কথা আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি একটু রক স্টারের মতো আচরণ করতেছিল, সেই জন্য মানুষের একটু আগ্রহ হইতে পারে। এটা হলো আপনার ব্যাখ্যা। শুনেন, আপনি এটা ব্যাখ্যা দিতেই পারেন, আপনার ব্যাখ্যার আমি ওটা ব্যাখ্যা দিতেই পারি। আমার ব্যাখ্যা আপনার ব্যাখ্যা মিলতে হবে এরকম কোনো গ্যারান্টি নাই, মিলার দরকারও নাই। কিন্তু আমার বক্তব্যটা হলো আমি যেভাবে বুঝলাম আমি সেভাবে বললাম। কামাল ভাই, আপনার বিশ্লেষণে এই ইলেকশনে, মানে এই ইলেকশনটা কতটা প্রভাবিত হয়েছে, মানে এটা কি পার্সেন্টেজে আপনি বলতে পারেন যে মানে কি পরিমাণ প্রভাবিত হয়েছে, যে সে 30%, 20%, 10% প্রভাবিত হয়েছে? আমি দুটো জায়গায় প্রভাবিত মনে করি। প্রথমত, ভোট যে কাস্টিং দেখানো হয়েছে, এটা বেশ বড় রকমের প্রভাব বিস্তার করছে। এত ভোট কাস্ট হয় নাই। আচ্ছা, এটা হলো আমার অবজারভেশন। হয় নাই এর পেছনে আমার যে যুক্তিটা, সেটা হলো যে বাংলাদেশে যতগুলো ইলেকশন এর আগে হয়েছে, কত পার্সেন্ট ভোট কাস্ট হলো এটা সবার আগে বলে দেওয়া যায়, প্রথমেই বলে দেওয়া যায়। ওই যে মুড়ির যে বইয়ের যে মুড়িটা আছে, ওটা দেখেই বলে দেওয়া যায় যে কত লোককে আমি ব্যালট পেপার কেটে দিয়েছি। সিম্পল একদম। এটা যখন পরের দিন সকাল 12টার দিকে বলা হয়, তখন বোঝা যায় যে এটা হিসাব মেলানোর কোনো ব্যাপার ছিল। এই জায়গাটা ইলেকশন কমিশন মিজারেবলি ফেল মারছে, টোটালি ফেল। আমি মনে করি এত ভোট, 60% ভোট কাস্ট হয় নাই, এটা আমি বিশ্বাস করি। এবং এইটা সরকার বেসিক্যালি করেছে হলো যে এই গণভোটটাকে গ্রহণযোগ্য মাত্রা তুলে আনার জন্য সরকার এই আকামটা করছে, মানে সরকার এবং ইলেকশন কমিশন এই আকামটা করছে।
স্টেট, এই জায়গায় তারা একদম মানে অন্যায় করেছে, এটা একটা বিষয়। আর আচ্ছা। দ্বিতীয় বিষয় হলো ভোটের যে হিসাবটা, আমার কাছে মনে হয়েছে যে অন্তত পক্ষে আপনার এনসিপির যে 6 জন পাস করেছে হুম। এবং আরো কয়েকজন যে পাস করার মতো অবস্থানে ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা সার্জিস আলম, এই জায়গাগুলোতে কিছু একটা ঝামেলা হয়তো বা হয়েছে। আচ্ছা। দেখেন, এটা কিন্তু আমি প্রমাণ করছি না, আমার কাছে প্রমাণ নাই, আচ্ছা, আপনি আমি এটাকে সন্দেহ করছি। আপনার কাছে এই বিষয়ে শেষ প্রশ্ন আমার, আপনি যেভাবে ইলেকশনের মানে ভোট কত অংশ কাস্ট হয়েছে এবং সেইখানে সরকার কিছুটা শয়তানি করতেছে, এখন এই সরকার যদি শয়তানি হ্যাঁ ভোট না ভোট নিয়ে করে, তাইলে যে সে তার পছন্দের প্রার্থীকে জিতানোর জন্য করে না, এটা তো আমরা কেমনে বিশ্বাস করবো? এটা তো করতেই পারে। Right. এবং এর মধ্যে করতেই যেহেতু পারে। অনেক লোক ইনভলভ ছিল, আমি নিজে ভোট কেন্দ্রগুলি দেখছি, ভোটের পোলিং এজেন্টরা অনেক সময় পর্যন্ত ছিল, অ্যাটলিস্ট ঢাকার বাইরে তার যাওয়া হয় নাই। তাইলে এইটার ব্যাপারে জোরে সোরে জামায়াত ইসলামী বা এনসিপি কথা বললো না কেন? মানে তারা কনসিড করে গেল কেন? সবার আগে তারা কনসিড করে গেছে। এইটা আমি কিন্তু মাওলানা মামুনুল হককেও জিজ্ঞেস করছি, যে মাওলানা মামুনুল হক মনে করতেছে যে তারা এরকম ভোটে হারায় দেওয়া হয়েছে, তারপরেও তারা এরকম এটা, কিন্তু জামায়াতের পক্ষ থেকে কিন্তু মামুনুল হককে নিয়ে, এনসিপির পক্ষ থেকে মামুনুল হককে নিয়ে বিশাল কোনো কিছু শোনা যায় নাই। তারা পাটোয়ারি নিয়ে 2-4টা শব্দ বলছে, কিন্তু এটা কেন? মানে এটা কেন, এটা আমি তাদের কথা, তাদের মনের ভাব, তাদের অন্তর্নিহিত কারণ আমি তো বলতে পারবো না, কারণ আমি তো এই পার্টি করি না। কিন্তু আমি যেগুলো শুনেছি, শোনা হলো গিয়া যে এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাকি ছিল। যেমন অনেকেই বলেছে যে জামায়াতের আমির সাহেব উনি জিতেন নাই, বলে ওনাকে জেতানো হয়েছে এবং এর বিনিময়ে মামুনুল হককে হারানো হয়েছে, এরকম বলা হয়েছে। এখন এইগুলি সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু ওখানকার মানুষজন এগুলি বলে, ওই এলাকার লোকজন এগুলি বলে যে এই সমস্ত আওয়াজ তো উঠছে রে ভাই। এখন তুমি কিছু নেও, আমার কিছু দাও,